যদি আমি আপনাকে বলি এই মুহূর্তে ঠিক এখন আপনার জীবনে কোনো সমস্যা নেই, আপনি কি বিশ্বাস করবেন? একটু থামুন, তাড়াহুড়ো করে উত্তর দেবেন না। এই ভিডিওটি শেষ হওয়ার আগে আমি চাই আপনি নিজেকে এই প্রশ্নটি অন্তত একবার করুন। কারণ আজ আমরা এমন একটি বইয়ের গল্পে প্রবেশ করতে যাচ্ছি যেটি শুধু লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দেয়নি, বদলে দিয়েছে তারা নিজেদেরকে কিভাবে দেখে, জীবনকে কিভাবে অনুভব করে আর দুঃখকে কিভাবে বোঝে। স্বাগতম গল্পের আয়নাতে। আজকের যাত্রা কোনো উপন্যাসের নয়, এটি কোনো রোমাঞ্চকর রহস্য কাহিনীও নয়। আজ আমরা প্রবেশ করব মানুষের মনের সবচেয়ে গভীর গোলকধাঁধায়। সেখানে নেই কোনো দানব, নেই কোনো অন্ধকার দুর্গ, কিন্তু আছে এমন এক শত্রু যার সঙ্গে আমরা প্রত্যেকেই প্রতিদিন লড়াই করি, আর বেশিরভাগ সময় বুঝতেই পারি না যে যুদ্ধটা চলছে। সেই শত্রুর নাম আমাদের অচেতন মন। আজকের গল্পের কেন্দ্রে রয়েছেন একজন মানুষ। পৃথিবীর কাছে তিনি একজন আধ্যাত্মিক শিক্ষক, কিন্তু এক সময় তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি নিজের জীবনকেই অসহনীয় মনে করতেন। তার নাম একার্ট টোলে। একটি রাত যা ইতিহাস বদলে দিয়েছিল, ভাবুন। গভীর রাত, লন্ডনের একটি ছোট নীরব ঘর। জানালার বাইরে ঠান্ডা বাতাস বইছে, দূরে শহরের আলো জ্বলছে, কিন্তু সেই আলো ঘরের ভেতরে পৌঁছায় না। ঘরের ভেতরে একা বসে আছেন এক তরুণ। তার চোখে ঘুম নেই। কয়েক সপ্তাহ নয়, কয়েক মাস নয়, বরং বছরের পর বছর ধরে তিনি নিজের মনের সঙ্গে যুদ্ধ করছেন। বাইরে থেকে কেউ দেখলে বলবে সব ঠিক আছে। তিনি পড়াশোনা করেছেন, মানুষের সঙ্গে কথা বলেন, স্বাভাবিক জীবনযাপন করেন, কিন্তু তার ভেতরে যেন প্রতিনিয়ত একটি ঝড় বইছে। একটি কণ্ঠ তাকে বারবার বলছে, তুমি যথেষ্ট নও, তোমার জীবনের কোনো অর্থ নেই, আগামীকালও আজকের মতোই কষ্টে ভরা হবে। এই কণ্ঠটি এতটাই জোরালো হয়ে উঠেছিল যে একসময় তিনি বিশ্বাস করতেই শুরু করেছিলেন এটাই তার সত্য। হয়তো এই অনুভূতিটি আপনার কাছেও অপরিচিত নয়। হয়তো এমন কোনো রাত আপনার জীবনেও এসেছে যখন ঘুম ভেঙে গেছে ভোরের আগেই। সবাই ঘুমিয়ে আছে, কিন্তু আপনার মাথার ভেতরে যেন হাজারো চিন্তার মিছিল চলছে। অতীতের ভুল, ভবিষ্যতের ভয়, অপূর্ণ স্বপ্ন, অজানা উদ্বেগ। আর আপনি যতই সেগুলো থামাতে চান, ততই তারা আরও জোরে ফিরে আসে। ঠিক এমনই একটি রাত ছিল সেটি, এবং সেই রাতেই ঘটেছিল এমন কিছু যা পরে জন্ম দেয় পৃথিবীর অন্যতম প্রভাবশালী আধ্যাত্মিক বই, দি পাওয়ার অফ নাও। একটি বাক্য যা সবকিছু বদলে দিল। সেই রাতের গভীর নীরবতায় হঠাৎ তার মনে একটি বাক্য ভেসে উঠল, আমি আর নিজের সঙ্গে থাকতে পারছি না। এই বাক্যটি শুনে তিনি থমকে গেলেন। তিনি নিজেকেই প্রশ্ন করলেন, এক মিনিট, যদি আমি নিজের সঙ্গে থাকতে না পারি, তাহলে এখানে কি দুজন আছে? একজন আমি আর আরেকজন যার সঙ্গে আমি থাকতে পারছি না? প্রশ্নটি ছিল খুবই সাধারণ, কিন্তু উত্তরটি ছিল পৃথিবী বদলে দেওয়ার মতো গভীর। কারণ সেই মুহূর্তে তিনি প্রথমবার বুঝতে শুরু করলেন, হয়তো তিনি তার চিন্তা নন, হয়তো তার মাথার ভেতরে যে কণ্ঠটি সারাক্ষণ কথা বলে সেটিই তার প্রকৃত পরিচয় নয়। এই উপলব্ধির সঙ্গে সঙ্গেই যেন তার ভেতরের অবিরাম শব্দ ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেল। না, কোনো অলৌকিক আলো নেমে আসেনি, কোনো রহস্যময় ঘটনা ঘটেনি, শুধু গভীর, সম্পূর্ণ একটি নীরবতা। এমন নীরবতা যা তিনি বহু বছর অনুভব করেননি। পরদিন সকাল, ভোর হল। সূর্যের আলো জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকল। তিনি বাইরে বেরিয়ে এলেন। রাস্তায় মানুষ হাঁটছে, পাখিরা ডাকছে, গাছের পাতায় শিশির জমে আছে। সবকিছু আগের মতোই, কিন্তু পৃথিবী যেন সম্পূর্ণ নতুন। প্রথমবারের মতো তিনি বাতাসকে অনুভব করলেন। পাখির ডাককে শুধু শুনলেন না, উপলব্ধি করলেন। সূর্যের আলোকে শুধু দেখলেন না, অনুভব করলেন। তিনি পরে লিখেছিলেন, পৃথিবী বদলায়নি, বদলে গিয়েছিল তার দেখার চোখ। আর ঠিক এখান থেকেই শুরু হয়েছিল এক অসাধারণ যাত্রা। একজন বিষণ্ণ মানুষের নয়, একজন জেগে ওঠা মানুষের। কিন্তু আমাদের জীবনের সঙ্গে এর সম্পর্ক কি? হয়তো আপনি ভাবছেন, এটি তো একার টোলের গল্প, আমার জীবনের সঙ্গে এর সম্পর্ক কোথায়? সম্পর্ক আছে,
খুব গভীর সম্পর্ক। কারণ আমাদের প্রত্যেকের মাথার ভেতরেও একটি কণ্ঠ আছে, যে কণ্ঠ কখনো আমাদের বন্ধু হয়, আবার কখনো সবচেয়ে নিষ্ঠুর সমালোচক হয়ে ওঠে। যখন আপনি কোনো ভুল করেন, সেই কণ্ঠ বলে, তুমি কোনোদিনই পারবে না। যখন কেউ আপনাকে প্রত্যাখ্যান করে, সেই কণ্ঠ বলে, দেখেছ, কেউ তোমাকে সত্যিই ভালোবাসে না। যখন ভবিষ্যৎ অনিশ্চিত হয়, সেই কণ্ঠ ফিস ফিস করে, সবকিছু হয়তো শেষ হয়ে যাবে। এতদিন আমরা সেই কণ্ঠকেই নিজের পরিচয় ভেবে এসেছি। কিন্তু যদি, শুধু যদি, সেই কণ্ঠটি আপনি না হন, তাহলে আপনি কে? এই একটি প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা এখন প্রবেশ করতে চলেছি দ্য পাওয়ার অফ নাও এর প্রকৃত জগতে। আর বিশ্বাস করুন, এই যাত্রা শেষ হওয়ার পর হয়তো আপনি নিজের মনকে আর আগের মতো দেখবেন না। একটি ছোট্ট পরীক্ষা করা যাক। এই মুহূর্তে মাত্র 5 সেকেন্ডের জন্য আপনার মনের কথা শুনুন। চুপচাপ, কোনো কিছু বদলানোর চেষ্টা করবেন না, শুধু শুনুন। হয়তো আপনার মাথার ভেতরে কেউ বলছে, আজকের কাজটা এখনো শেষ হলো না, আগামীকাল কি হবে? ওই মানুষটা আমাকে এমন কথা কেন বলল? যদি আমি ব্যর্থ হয়ে যাই? লক্ষ্য করলেন, আপনি শুনতে পারছেন, অর্থাৎ একজন শুনছে আর একজন কথা বলছে। এখানেই শুরু হয় একার্ট টোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। তিনি বলেন, আপনি সেই কণ্ঠ নন, আপনি সেই নীরব সচেতনতা যে কণ্ঠটিকে শুনতে পারে। এই একটি উপলব্ধি হয়তো বইটির সবচেয়ে শক্তিশালী শিক্ষা। আমরা কি সত্যিই বেঁচে আছি? একবার নিজের গত 7 দিনের কথা ভাবুন। সকালে ঘুম থেকে উঠেছেন, মোবাইল হাতে নিয়েছেন, মেসেজ দেখেছেন, কাজে গিয়েছেন, ট্রাফিকে আটকে ছিলেন, দুপুরে খেয়েছেন, আবার কাজ, তারপর বাড়ি ফেরা, রাতে সোশ্যাল মিডিয়া, তারপর ঘুম। পরদিন আবার একই চক্র। 1 দিন, 2 দিন, 1 মাস, 1 বছর। এভাবেই কেটে যায় জীবনের বড় একটি অংশ। কিন্তু এই পুরো সময়ে আপনি কতবার সত্যিই উপস্থিত ছিলেন? সম্ভবত খুব কম। কারণ আমরা বাঁচি কম, ভাবি বেশি। এটাই সেই ফাঁদ যার কথা একার্ট টোলে বারবার বলেছেন। মনের অন্তহীন গল্প। মন কখনো চুপ করে থাকতে চায় না। সে যেন এক গল্পকার। আপনি যদি তাকে একটি ঘটনা দেন, সে তার উপর একটি উপন্যাস লিখে ফেলবে। ধরুন, আপনার একজন বন্ধু আজ আপনার ফোন ধরল না। ঘটনা শেষ। কিন্তু মন কি সেখানে থামে? না, সে বলতে শুরু করে, হয়তো সে আমার উপর রাগ করেছে, হয়তো আমি কোনো ভুল করেছি, হয়তো আমাদের বন্ধুত্ব শেষ। বাস্তবে কিছুই ঘটেনি, কিন্তু আপনার মন ইতোমধ্যেই একটি সম্পূর্ণ গল্প তৈরি করে ফেলেছে। একার্ট টোলে বলেন, বাস্তবতা সাধারণত খুবই সরল, জটিলতা তৈরি করে আমাদের মন। একটি পুরনো রূপকথা, অনেক বছর আগে এক রাজা ছিলেন। তিনি একটি সোনার মুকুট পরতেন। সেই মুকুট এত ভারী ছিল যে ধীরে ধীরে তার ঘাড় ব্যথা করতে শুরু করল। একদিন তিনি মুকুট খুলে রাখতে চাইলেন, কিন্তু বহু বছর ধরে পরে থাকতে থাকতে তিনি ভুলেই গিয়েছিলেন যে এটি খুলেও রাখা যায়। তিনি ভাবতে শুরু করলেন, এই মুকুটই আমি। অবশেষে এক বৃদ্ধ সাধু এসে শুধু বললেন, মহারাজ, মুকুটটি খুলে দেখুন। রাজা অবাক হয়ে গেলেন, কারণ তিনি এত বছর ধরে যা নিজের পরিচয় ভেবেছিলেন সেটি আসলে শুধু মাথার ওপর রাখা একটি বস্তু। একার্ট টোলে বলেন, আমাদের মনও ঠিক সেই মুকুটের মতো। আমরা এত বছর ধরে চিন্তার সঙ্গে নিজেকে এক করে ফেলেছি যে এখন মনে হয় আমি মানেই আমার চিন্তা। কিন্তু সত্যি কি তাই? বর্তমান মুহূর্তের দরজা। একার্ট টোলে বলেন, বর্তমান মুহূর্তে প্রবেশ করার দরজা সবসময় খোলা, কিন্তু আমরা সেটির দিকে তাকাই না। তিনি একটি খুব সহজ অনুশীলনের কথা বলেন। এখনই চেষ্টা করুন। একটি গভীর শ্বাস নিন, ধীরে ধীরে। অনুভব করুন বাতাস আপনার ফুসফুসে প্রবেশ করছে, আবার ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। এই কয়েক সেকেন্ডে আপনি কি অতীতে ছিলেন? না, ভবিষ্যতেও ছিলেন না। আপনি ছিলেন কেবল এই মুহূর্তে। এই কারণেই শ্বাস শুধু শরীরকে বাঁচিয়ে রাখে না, শ্বাস আমাদের বর্তমানেও ফিরিয়ে আনে। সুখের সবচেয়ে বড় ভুল ধারণা। ছোটবেলায় আমরা ভাবি পরীক্ষায় ভালো ফল করলেই সুখী হব, তারপর ভাবি চাকরি পেলেই সুখী হব,
তারপর বিয়ে করলেই সুখী হব, তারপর আরও টাকা হলে সুখী হব, তারপর অবসর নিলেই শান্তিতে থাকব। লক্ষ্য করেছেন? সুখ যেন সবসময় ভবিষ্যতের ঠিক পরের মোড়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু আমরা যখন সেই মোড়ে পৌঁছাই, সুখ আবার আরেকটি মোড়ে চলে যায়। একার্ট টোলে বলেন, যদি আপনার মন সবসময় ভবিষ্যতের অপেক্ষায় থাকে, তাহলে সে বর্তমানের অলৌকিক সৌন্দর্য কখনোই দেখতে পাবে না। কারণ জীবন কোনোদিন পরে শুরু হয় না, জীবন শুরু হয়েছে এই মুহূর্তেই। আর হয়তো আপনি প্রথমবারের মতো সেটি অনুভব করতে শুরু করেছেন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন একটি ছোট ঘটনা কিভাবে পুরো দিনটাকে নষ্ট করে দিতে পারে? ধরুন, সকালে ঘুম থেকে উঠেই আপনি খুব ভালো মেজাজে ছিলেন। জানলা খুলে দেখলেন সুন্দর রোদ উঠেছে। এক কাপ চা হাতে নিয়ে বারান্দায় দাঁড়ালেন। মনে হচ্ছিল আজকের দিনটা হয়তো খুব সুন্দর কাটবে। ঠিক তখনই আপনার ফোনে একটি মেসেজ এলো, মাত্র একটি লাইন, আমাদের আজ জরুরি কথা বলতে হবে। আর কিছু লেখা নেই, কোনো ব্যাখ্যাও নেই। বাস্তবে কি ঘটেছে? শুধু একটি মেসেজ এসেছে, কিন্তু পরের কয়েক মিনিটে আপনার মনের ভেতরে কি ঘটে? কোনো সমস্যা হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? খারাপ কিছু হতে যাচ্ছে না তো? 10 মিনিট পরে আপনি নিজের মনেই 10টি আলাদা গল্প তৈরি করে ফেলেছেন। হয়তো বিকেলে দেখা হলো, তখন জানা গেল বিষয়টি ছিল একেবারেই সাধারণ, কিন্তু ততক্ষণে আপনার অর্ধেক দিন দুশ্চিন্তায় কেটে গেছে। একার্ট টোলে বলেন, মানুষের অধিকাংশ যন্ত্রণা বাস্তব ঘটনা থেকে আসে না, আসে সেই ঘটনাকে ঘিরে মনের তৈরি গল্প থেকে। এবং যতক্ষণ আমরা সেই গল্পগুলোকে সত্য বলে বিশ্বাস করি, ততক্ষণ আমরা নিজের অজান্তেই কষ্টকে আরও বড় করে তুলি। ইগো, অদৃশ্য একটি মুখোশ। এখন আমরা বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর একটিতে প্রবেশ করছি, ইগো। বাংলায় আমরা একে অহং বলতে পারি, কিন্তু একার্ট টোলে যে অর্থে শব্দটি ব্যবহার করেছেন তা শুধু অহংকার নয়। তিনি বলেন, ইগো হলো সেই কৃত্রিম পরিচয় যা আমরা নিজের সম্পর্কে তৈরি করেছি। একটি শিশুর কথা ভাবুন। জন্মের সময় তার কোনো পরিচয় ছিল না। সে জানত না সে ধনী না গরিব, সে জানত না সে সফল না ব্যর্থ, সে শুধু ছিল। কিন্তু বড় হতে হতে সমাজ তাকে পরিচয় দিতে শুরু করল। তুমি মেধাবী, তুমি দুর্বল, তুমি সুন্দর, তুমি সাধারণ, তোমাকে প্রথম হতে হবে, মানুষ কি বলবে সেটা ভেবে চলতে হবে। বছরের পর বছর এই কথাগুলো শুনতে শুনতে আমরা এমন একটি চরিত্র তৈরি করি যাকে আমরা নিজের আসল পরিচয় বলে বিশ্বাস করতে শুরু করি। কিন্তু একার্ট টোলে বলেন, এগুলো আপনার পরিচয় নয়, এগুলো শুধু গল্প। মুখোশ পরে থাকা মানুষ। একটি নাটকের অভিনেতার কথা ভাবুন। মঞ্চে তিনি একজন রাজা, মাথায় মুকুট, গায়ে রাজকীয় পোশাক, সবাই তাকে রাজা বলে ডাকছে। কিন্তু নাটক শেষ হওয়ার পর তিনি পোশাক খুলে ফেলেন, মুকুট খুলে রাখেন, আবার নিজের স্বাভাবিক জীবনে ফিরে যান। কিন্তু কল্পনা করুন, যদি সেই অভিনেতা সত্যিই বিশ্বাস করতে শুরু করেন যে তিনিই রাজা, তাহলে কি হবে? মানুষ তাকে পাগল বলবে। একার্ট টোলে বলেন, আমরা অনেকটাই সেই অভিনেতার মতো। আমরা নিজের চাকরি, সম্পদ, সামাজিক পরিচয়, প্রশংসা, ব্যর্থতা এসবের মুখোশ এতদিন ধরে পরে আছি যে এখন সেগুলোকেই নিজের প্রকৃত পরিচয় মনে করি। আর সেই কারণেই যখন চাকরি চলে যায়, সম্পর্ক ভেঙে যায় অথবা মানুষ সমালোচনা করে, তখন মনে হয় যেন পুরো আমি ভেঙে পড়ে গেছে। কেন ইগো সবসময় ভয় পায়? খেয়াল করে দেখুন, আপনি যখন কাউকে নিজের সঙ্গে তুলনা করেন, তখন আসলে কে তুলনা করছে? যখন মনে হয় ও আমার চেয়ে বেশি সফল, ওর জীবন আমার চেয়ে ভালো, আমাকেও সবার কাছে প্রমাণ করতে হবে, তখন কথা বলছে আপনার প্রকৃত সত্তা নয়, কথা বলছে ইগো। কারণ ইগো সবসময় অন্য কারো সঙ্গে নিজেকে তুলনা করে বেঁচে থাকে। সে কখনো বর্তমান মুহূর্তে শান্ত থাকতে পারে না। সে সবসময় আরও কিছু চায়, আরও প্রশংসা, আরও স্বীকৃতি, আরও সাফল্য। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সে যতই পায় ততই আরও বেশি চায়। তাই একার্ট টোলে বলেন, ইগোকে তৃপ্ত করা যায় না,
কারণ তার ক্ষুধা বাইরের জিনিস দিয়ে তৈরি, ভেতরে শান্তি দিয়ে নয়। তাহলে প্রকৃত আমি কে? এখন প্রশ্নটি আবার ফিরে আসে। যদি আমি আমার চিন্তা না হই, যদি আমি আমার চাকরি না হই, যদি আমি আমার ভয়ও না হই, তাহলে আমি কে? একার্ট টোলে এই প্রশ্নের সরাসরি উত্তর দেন না। তিনি বরং বলেন, চুপ করে নিজের ভেতরে তাকান। যে সচেতনতা এখন এই কথাগুলো পড়ছে, যে বুঝতে পারছে, যে অনুভব করছে, সেই উপস্থিতি আপনার প্রকৃত সত্তা। তার কোনো নাম নেই, কোনো পদবি নেই, কোনো সামাজিক পরিচয় নেই, কিন্তু সেই নীরব উপস্থিতি আপনার জীবনের সবচেয়ে সত্য অংশ। আর যত বেশি আপনি তার সঙ্গে সংযুক্ত হবেন, তত কম আপনার জীবনকে নিয়ন্ত্রণ করবে ভয়, উদ্বেগ আর অহং। কিন্তু এখনও একটি প্রশ্ন রয়ে গেছে। যদি আমরা সত্যিই এই নীরব উপস্থিতি হই, তাহলে আমাদের ভেতরে এত পুরনো কষ্ট জমে থাকে কেন? কেন কোনো ছোট ঘটনা হঠাৎ বিশাল রাগ, ভয় বা দুঃখের বিস্ফোরণ ঘটায়? এই প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে বইটির আরেকটি গভীর ধারণায়, পেন বডি। আর সেটি আমাদের পরবর্তী যাত্রা। এবার আমি আপনাকে একটি দৃশ্য কল্পনা করতে বলবো। এটি 7-8 বছরের ছোট ছেলে স্কুল থেকে বাড়ি ফিরেছে। সে খুব আনন্দ নিয়ে তার আঁকা ছবিটি বাবার সামনে ধরল। ছবিটা হয়তো খুব নিখুঁত নয়, আকাশটা বেগুনি রঙের, গাছের পাতাগুলো নীল আর সূর্যটা একটু বাঁকা, কিন্তু তার কাছে সেটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর ছবি। সে অপেক্ষা করছে বাবা হয়তো হাসবেন, মাথায় হাত রাখবেন, বলবেন, খুব সুন্দর এঁকেছ। কিন্তু বাবা ছবিটার দিকে একবার তাকিয়ে বললেন, এটা কি এঁকেছ? তোমার ক্লাসের অন্য বাচ্চারা এর চেয়ে অনেক ভালো আঁকে। মাত্র একটি বাক্য। হয়তো বাবার উদ্দেশ্য ছিল ছেলেটিকে আরও ভালো করতে উৎসাহ দেওয়া, কিন্তু শিশুর কোমল মনে সেই বাক্যটি অন্য অর্থে গিয়ে বসে। সে মনে মনে বিশ্বাস করতে শুরু করল, আমি যথেষ্ট ভালো নই। বছর কেটে গেল, ছেলেটি বড় হলো, চাকরি পেল, সংসার করল, সবকিছু স্বাভাবিক। কিন্তু একদিন অফিসে বস তার একটি ছোট ভুল ধরিয়ে দিলেন। হঠাৎ সে অস্বাভাবিকভাবে ভেঙে পড়ল। রাগ, লজ্জা, অপমান সব একসঙ্গে এসে তাকে গ্রাস করল। প্রশ্ন হল, সে কি সত্যিই শুধু সেই দিনের সমালোচনায় কষ্ট পেয়েছিল, নাকি বহু বছর আগে জন্ম নেওয়া সেই পুরনো ক্ষত আবার জেগে উঠেছিল? একার্ট টোলে বলেন, আমাদের ভেতরে এমন অনেক পুরনো মানসিক ক্ষত ঘুমিয়ে থাকে, আর তিনি এই জমে থাকা আবেগের নাম দিয়েছেন পেন বডি। পেন বডি কি? পেন বডি কোনো অঙ্গ নয়, এটি শরীরের কোনো রোগও নয়। এটি হল বছরের পর বছর জমে থাকা অপূর্ণ দুঃখ, অপমান, ভয়, প্রত্যাখ্যান এবং মানসিক যন্ত্রণার এক অদৃশ্য ভাণ্ডার। আমরা অনেক সময় ভাবি, পুরনো ঘটনা তো শেষ হয়ে গেছে, কিন্তু ঘটনা শেষ হলেও তার আবেগ অনেক সময় শেষ হয় না। সেগুলো নীরবে আমাদের ভেতরে থেকে যায়, ঠিক যেন আগুন নিভে যাওয়ার পর ছাইয়ের নিচে লুকিয়ে থাকা ছোট্ট অঙ্গার। বাইরে থেকে সব ঠান্ডা মনে হয়, কিন্তু সামান্য বাতাস পেলেই আবার আগুন জ্বলে ওঠে। পেন বডিও ঠিক তেমন। সাধারণ সময়ে সে নীরব থাকে, কিন্তু একটি ছোট ঘটনা, একটি কটু কথা, একটি প্রত্যাখ্যান, একটি স্মৃতি, আর সঙ্গে সঙ্গেই পুরনো সমস্ত কষ্ট যেন আবার জীবন্ত হয়ে ওঠে। কেন আমরা একই ভুল বারবার করি? আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ বারবার একই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ে? কেন কেউ বারবার এমন মানুষকে বিশ্বাস করে যে শেষ পর্যন্ত তাকে কষ্ট দেয়? কেন কেউ বারবার একই ধরনের রাগ, একই ধরনের ভয় বা একই ধরনের হতাশার মধ্যে ফিরে যায়? একার্ট টোলে বলেন, কারণ পেন বডি শুধু কষ্ট জমিয়ে রাখে না, সে বেঁচে থাকতেও চায়। আর বেঁচে থাকার জন্য তার দরকার নতুন কষ্ট। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু একটু খেয়াল করলে বিষয়টি বোঝা যায়। কখনো কখনো আমরা এমন একটি তর্কে জড়িয়ে পড়ি যেটি খুব সহজেই এড়ানো যেত, কিন্তু আমরা থামি না, কথার পর কথা বলতেই থাকি। শেষ পর্যন্ত সম্পর্ক নষ্ট হয়ে যায়। পরে শান্ত হয়ে আমরা নিজেরাই ভাবি, আমি এমনটা কেন করলাম?
একার্ট টোলে বলবেন, সেই মুহূর্তে আপনি সম্পূর্ণ সচেতন ছিলেন না। আপনার ভেতরের পেন বডি নিয়ন্ত্রণ নিয়েছিল। একটি নেকড়ের গল্প। অনেক পুরনো একটি গল্প আছে। একজন বৃদ্ধ তার নাতিকে বললেন, প্রত্যেক মানুষের ভেতরে দুটি নেকড়ে বাস করে। একটি নেকড়ে রাগ, ঘৃণা, হিংসা, ভয় আর প্রতিশোধে ভরা। আরেকটি নেকড়ে ভালোবাসা, শান্তি, করুণা আর সচেতনতায় ভরা। নাতি জিজ্ঞেস করল, দাদু, শেষ পর্যন্ত কোন নেকড়েটি জেতে? বৃদ্ধ মৃদু হেসে উত্তর দিলেন, যাকে তুমি প্রতিদিন খাওয়াও। একার্ট টোলের ভাষায়ও বিষয়টি অনেকটা এমন। যখন আমরা প্রতিদিন পুরনো কষ্টকে মনে করি, বারবার একই রাগকে জাগিয়ে তুলি, নিজেকে একই গল্প বলি, তখন আমরা অজান্তেই পেন বডিকে শক্তিশালী করে তুলছি। কিন্তু যখন আমরা সেই কষ্টকে শুধু লক্ষ্য করি, বিচার না করে দেখি, তখন পেন বডি ধীরে ধীরে তার শক্তি হারাতে শুরু করে। মুক্তির প্রথম ধাপ। একার্ট টোলে কখনো বলেন না যে আপনার রাগ জোর করে থামিয়ে দিন, ভয়কে চাপা দিয়ে রাখুন, দুঃখকে অস্বীকার করুন। বরং তিনি বলেন, প্রথমে তাকে দেখুন। যখন রাগ আসবে, নিজেকে বলুন, এই মুহূর্তে আমার মধ্যে রাগ উঠছে। যখন ভয় আসবে, বলুন, এই মুহূর্তে আমার মধ্যে ভয় উপস্থিত হয়েছে। এই ছোট্ট পরিবর্তনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তখন আপনি আর আবেগের ভেতরে ঢুবে নেই, আপনি আবেগকে দেখছেন, আর যে দেখতে পারে সে সেই আবেগ নয়। এটাই সচেতনতার শুরু, এটাই মুক্তির শুরু। কিন্তু এখনও একটি বড় প্রশ্ন বাকি। যদি বর্তমান মুহূর্তেই এত শক্তি লুকিয়ে থাকে, তাহলে আমরা প্রতিদিনের ব্যস্ত জীবনে সেখানে ফিরে যাব কিভাবে? কিভাবে অফিসের চাপ, সংসারের দায়িত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা আর সম্পর্কের জটিলতার মাঝেও বর্তমান মুহূর্তে বেঁচে থাকা সম্ভব? একার্ট টোলে এই প্রশ্নের উত্তর দিয়েছেন, আর সেই উত্তরই হয়তো তার বইয়ের সবচেয়ে ব্যবহারিক এবং সবচেয়ে মূল্যবান অংশ। একবার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন। আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কোনগুলো? হয়তো প্রথম সন্তানের জন্ম, হয়তো বিশ্ববিদ্যালয়ের সনদ হাতে পাওয়ার দিন, হয়তো প্রিয় মানুষটির সঙ্গে প্রথম দেখা, হয়তো কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখা। একটি বিষয় কি লক্ষ্য করেছেন? সেই মুহূর্তগুলোতে আপনার মাথার ভেতরের শব্দ যেন অনেকটাই থেমে গিয়েছিল। আপনি তখন ভবিষ্যতের কথা ভাবছিলেন না, অতীত নিয়েও ভাবছিলেন না। আপনি শুধু সেই মুহূর্তটিকে অনুভব করছিলেন। একার্ট টোলে বলেন, সুখ আসলে কোনো বস্তু নয়, সুখ হলো একটি সচেতন অবস্থা, যেখানে মন কিছুক্ষণের জন্য বর্তমানের কাছে আত্মসমর্পণ করে। এই কারণেই আমরা প্রকৃতির কাছে গেলে শান্তি অনুভব করি। সমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকলে, পাহাড়ের দিকে তাকিয়ে থাকলে, রাতের আকাশে অসংখ্য তারা দেখলেলে আমরা কয়েক মুহূর্তের জন্য নিজের চিন্তাগুলো ভুলে যাই। আর ঠিক তখনই আমরা বর্তমান মুহূর্তকে স্পর্শ করি। বর্তমানে ফিরে আসার প্রথম দরজা, শ্বাস। একার্ট টোলে একটি খুব সহজ অনুশীলনের কথা বলেন। তিনি বলেন, যখনই মনে হবে আপনার মাথার ভেতর চিন্তার ঝড় শুরু হয়েছে, কিছু করার আগে শুধু একটি গভীর শ্বাস নিন, ধীরে, খুব ধীরে। অনুভব করুন বাতাস আপনার নাক দিয়ে ভেতরে প্রবেশ করছে, বুক ভরে উঠছে, তারপর ধীরে ধীরে আবার বাইরে চলে যাচ্ছে। এতটুকুই। এই ছোট্ট কাজটি কেন এত শক্তিশালী? কারণ মন হয় অতীতে থাকে, নয়তো ভবিষ্যতে, কিন্তু শ্বাস সবসময় বর্তমানেই ঘটে। আপনি যখন শ্বাসকে অনুভব করেন, তখন আপনার সচেতনতা আবার এখনে ফিরে আসে। দ্বিতীয় দরজা, নিজের শরীরকে অনুভব করা। একটি অদ্ভুত প্রশ্ন করি, এই মুহূর্তে আপনার ডান হাতটি কি অনুভব করতে পারছেন? কোনো নড়াচড়া না করেই শুধু মনোযোগ দিন। হয়তো খুব সূক্ষ্ম একটি উষ্ণতা অনুভব করবেন, হয়তো সামান্য স্পন্দন। একার্ট টোলে একে বলেন ইনার বডি অ্যাওয়ারনেস। তিনি বলেন, দিনের মধ্যে কয়েকবার শুধু নিজের শরীরের ভেতরের প্রাণ শক্তিকে অনুভব করার চেষ্টা করুন। এটি আপনাকে চিন্তার জগৎ থেকে বের করে এনে বাস্তব উপস্থিতির মধ্যে ফিরিয়ে আনবে। অ্যাকসেপ্টেন্স, গ্রহণ করার শক্তি। এখন আসি বইটির সবচেয়ে ভুল বোঝা একটি ধারণায়, অ্যাকসেপ্টেন্স। অনেকেই ভাবেন অ্যাকসেপ্টেন্স মানে সব অন্যায় মেনে নেওয়া। না,
একার্ট টোলে তা বলেন না। তিনি বলেন, প্রথমে বাস্তবতাকে যেমন আছে তেমনটি মেনে নিন, তারপর প্রয়োজন হলে তা পরিবর্তনের জন্য কাজ করুন। ধরুন হঠাৎ বৃষ্টি শুরু হলো, আপনি ভিজে গেলেন। এখন আপনার সামনে দুটি পথ। প্রথম পথ, রাগ করা, অভিযোগ করা, বারবার বলা আজই কেন এমন হলো। দ্বিতীয় পথ, মেনে নেওয়া যে হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, এখন আমি কি করতে পারি। দুটি পরিস্থিতি একই, কিন্তু প্রথমটিতে আপনি বাস্তবতার সঙ্গে যুদ্ধ করছেন, দ্বিতীয়টিতে আপনি বাস্তবতাকে দেখে সিদ্ধান্ত নিচ্ছেন। এই পার্থক্যটাই বিশাল। জীবনকে শত্রু বানাবেন না। একার্ট টোলে একটি অসাধারণ কথা বলেন। তিনি বলেন, যার বিরুদ্ধে আপনি যুদ্ধ করেন তাকে আরও শক্তিশালী করে তোলেন। আমরা প্রায়ই জীবনের সঙ্গেই যুদ্ধ শুরু করি। ট্রাফিকের সঙ্গে যুদ্ধ, আবহাওয়ার সঙ্গে যুদ্ধ, অতীতের সঙ্গে যুদ্ধ, নিজের ভুলের সঙ্গে যুদ্ধ, এমনকি নিজের সঙ্গেও যুদ্ধ। আর এই যুদ্ধ কখনো শেষ হয় না। তিনি বলেন, জীবনকে শত্রু ভাবা বন্ধ করুন, জীবনের সঙ্গে সহযোগিতা করতে শিখুন, কারণ জীবন আপনার বিরুদ্ধে নয়, জীবন শুধু ঘটছে। এটি চায়ের কাপের গল্প। জাপানের একটি পুরনো গল্প আছে। একজন বিখ্যাত অধ্যাপকের সঙ্গে দেখা করতে গেলেন এক জেন গুরু। অধ্যাপক গুরুকে বলতে লাগলেন, আমি অনেক বই পড়েছি, অনেক দর্শন জানি, অনেক শিক্ষককে অনুসরণ করেছি। গুরু চুপচাপ তার জন্য চা ঢালতে লাগলেন। কাপ ভরে গেল, তারপরও তিনি ঢালছেন। চা উপচে পড়ছে। অধ্যাপক অবাক হয়ে বললেন, আপনি কি করছেন? কাপ তো ভরে গেছে। গুরু শান্তভাবে উত্তর দিলেন, আপনার মনও এই কাপের মতোই ভরা। যতক্ষণ না আপনি এটিকে একটু খালি করছেন, ততক্ষণ নতুন কিছু প্রবেশ করতে পারবে না। একার্ট টোলে বলেন, আমাদের মনও সারাক্ষণ শব্দে ভরা, চিন্তায় ভরা, ভয়ে ভরা, অভিযোগে ভরা। আর সেই কারণেই আমরা বর্তমান মুহূর্তের নীরবতাকে শুনতে পাই না। একটি ছোট অনুশীলন। আজ ভিডিওটি শেষ হওয়ার পর একটি কাজ করবেন, মাত্র 1 মিনিট। মোবাইল দূরে রাখুন, টেলিভিশন বন্ধ করুন। কোনো গান নয়, কোনো কথা নয়, শুধু চুপচাপ বসে নিজের শ্বাসের দিকে মনোযোগ দিন। যদি চিন্তা আসে তাকে তাড়াবেন না, শুধু দেখুন সে যেমন এসেছে তেমনই চলে যাবে। হয়তো প্রথম দিন খুব কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করবেন আপনার ভেতরে এমন একটি জায়গা আছে যেখানে বাইরের কোনো ঝড় পৌঁছাতে পারে না। আর একার্ট টোলে আমাদের ঠিক সেই জায়গাটির সন্ধানই দিতে চান। একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো এমন কারো সঙ্গে দেখা করেছেন যার পাশে বসলে কোনো বিশেষ কারণ ছাড়াই আপনার মন শান্ত হয়ে যায়? আবার এমন মানুষও নিশ্চয়ই দেখেছেন যার সঙ্গে মাত্র 5 মিনিট কথা বলার পরই আপনি ক্লান্ত হয়ে পড়েন। কেন এমন হয়? একার্ট টোলে বলেন, আমরা শুধু কথার মাধ্যমে যোগাযোগ করি না, আমরা আমাদের চেতনার অবস্থার মাধ্যমেও একে অপরকে প্রভাবিত করি। যে মানুষ সবসময় ভয়, রাগ আর উদ্বেগের মধ্যে বাস করে, সে অজান্তেই সেই অস্থিরতা চারপাশে ছড়িয়ে দেয়। আর যে মানুষ নিজের ভেতরে শান্ত, তার উপস্থিতিও অন্যদের শান্ত হতে সাহায্য করে। তাই তিনি বলেন, পৃথিবীকে বদলানোর সবচেয়ে কার্যকর উপায় হল প্রথমে নিজের চেতনার মান পরিবর্তন করা। ভালোবাসা নাকি প্রয়োজন? এবার একটি সম্পর্কের গল্প ভাবুন। দুজন মানুষ একে অপরকে খুব ভালোবাসে। প্রথম দিকে তারা একে অপরের হাসিতে আনন্দ খুঁজে পায়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের ভেতরে ঢুকে পড়ে প্রত্যাশা। তুমি আমাকে বুঝছো না, তুমি আগের মতো সময় দাও না, তুমি কেন বদলে গেলে? ধীরে ধীরে ভালোবাসার জায়গায় অভিযোগ বাড়তে থাকে। একার্ট টোলে বলেন, অনেক সম্পর্ক ভেঙে যায় ভালোবাসার অভাবে নয়, বরং অচেতনতার কারণে। যখন দুজন মানুষই নিজেদের ভেতরের কষ্ট, অহং এবং ভয়কে না চিনে সম্পর্কের মধ্যে প্রবেশ করেন, তখন তারা একে অপরকে ভালোবাসার বদলে নিজেদের অপূর্ণতা পূরণ করার চেষ্টা করেন। কিন্তু কোনো মানুষ অন্য একজনের শূন্যতা পূরণ করতে পারে না। অহং কিভাবে সম্পর্ক নষ্ট করে? অহং সবসময় জিততে চায়। সে চায় শেষ কথাটি তারই হোক। সে ভুল করলেও স্বীকার করতে চায় না, ক্ষমা চাইতে লজ্জা পায়, কারণ অহং মনে করে ক্ষমা চাওয়া মানেই হেরে যাওয়া।
কিন্তু একার্ট টোলে বলেন, যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সে দুর্বল নয়, বরং সে অহংয়ের শৃঙ্খল থেকে একটু মুক্ত। একটি পরিবারের কথা ভাবুন, মাত্র একটি ছোট ভুল বোঝাবুঝি, কিন্তু কেউ আগে ক্ষমা চাইবে না। বছরের পর বছর সম্পর্ক দূরে সরে যায়। শেষ পর্যন্ত সবাই কষ্ট পায়, কিন্তু কেউ জেতে না। অহং হয়তো সাময়িকভাবে জেতে, মানুষ হেরে যায়। ক্ষমা মানে কি? অনেকেই মনে করেন ক্ষমা মানে অন্যায়কে মেনে নেওয়া। একার্ট টোলে বলেন তা নয়। ক্ষমা মানে হল অতীতকে আর আপনার বর্তমানকে নিয়ন্ত্রণ করতে না দেওয়া। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে সে হয়তো বহু বছর আগেই নিজের জীবন নিয়ে এগিয়ে গেছে, কিন্তু আপনি যদি প্রতিদিন সেই ঘটনাকে মনে করে নিজেকে কষ্ট দেন, তাহলে সেই মানুষটি নয়, আপনিই নিজের কারারক্ষী হয়ে থাকছেন। ক্ষমা করার অর্থ ভুলে যাওয়া নয়, ক্ষমা করার অর্থ হল নিজের হৃদয় থেকে সেই বিষ ধীরে ধীরে বের করে দেওয়া। প্রকৃতি নীরব শিক্ষক। একার্ট টোলে বারবার প্রকৃতির কথা বলেন, কারণ প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। একটি বীজ মাটিতে পড়ে, সে রাতারাতি গাছ হয়ে যায় না। ধীরে ধীরে অঙ্কুর গজায়, পাতা বের হয়, বৃষ্টি আসে, রোদ আসে, সময় লাগে। কিন্তু প্রকৃতি কখনো অভিযোগ করে না। একটি নদী কখনো বলে না, আমাকে আরও দ্রুত সমুদ্রে পৌঁছাতে হবে। সে শুধু প্রবাহিত হয়। একটি ফুল কখনো পাশের ফুলের সঙ্গে নিজেকে তুলনা করে না, সে শুধু নিজের সময়ে ফোটে। একার্ট টোলে বলেন, মানুষ প্রকৃতির কাছ থেকে সবচেয়ে বড় যে শিক্ষা নিতে পারে তা হল উপস্থিত থাকা। প্রকৃতি সবসময় বর্তমান মুহূর্তে বাস করে। এই কারণেই প্রকৃতির কাছে গেলে আমাদের মন শান্ত হতে শুরু করে। আপনার জীবন কি অপেক্ষা করছে? আমরা প্রায়ই বলি, আরেকটু সময় পেলেই জীবনটা উপভোগ করব, এই সমস্যাটা শেষ হলেই শান্তি পাব, অবসর নিলেই নিজের মতো করে বাঁচব। কিন্তু যদি সেই দিন কখনো না আসে, যদি পুরো জীবনটাই অপেক্ষা করতে করতে কেটে যায়? একার্ট টোলে একটি গভীর প্রশ্ন করেন, আপনি কি বেঁচে থাকার প্রস্তুতি নিচ্ছেন, নাকি সত্যিই বেঁচে আছেন? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কিন্তু সৎভাবে উত্তর দিলে হয়তো আমাদের জীবনটাই বদলে যেতে পারে। নীরবতার শক্তি। এই মুহূর্তে কয়েক সেকেন্ড কল্পনা করুন, কোনো শব্দ নেই, কোনো মোবাইল নেই, কোনো খবর নেই, কোনো তাড়া নেই, শুধু আপনি আর আপনার শ্বাস। প্রথমে হয়তো অস্বস্তি লাগবে, কারণ আমরা নীরবতাকে ভুলে গেছি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবেন নীরবতা ফাঁকা নয়, নীরবতা জীবন্ত। আর সেই নীরবতার ভেতরেই আপনি প্রথমবার নিজের প্রকৃত সত্তার সঙ্গে দেখা করতে পারেন। একার্ট টোলে আমাদের বারবার সেই দরজার সামনে এনে দাঁড় করান। তিনি দরজা খুলে দেন না, শুধু দেখিয়ে দেন দরজাটি সবসময় খোলা ছিল। এতক্ষণে আমরা একসঙ্গে অনেকটা পথ পেরিয়ে এসেছি। আমরা দেখেছি কিভাবে একটি অস্থির মন একজন মানুষকে নিজের কাছ থেকেই দূরে সরিয়ে দেয়। দেখেছি কিভাবে অহং আমাদের এমন একটি পরিচয়ের মধ্যে বন্দী করে যা আসলে আমাদের প্রকৃত পরিচয় নয়। জেনেছি কিভাবে অতীতের ক্ষত, পেইন বডি, বর্তমানের ছোট ছোট ঘটনাকেও বড় যন্ত্রণায় পরিণত করতে পারে। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে আসে, যদি এই সব কিছু আমরা বুঝেও যাই, তাহলে কি আমাদের জীবনে আর কখনো দুঃখ আসবে না? একার্ট টোলে কখনোই এমন প্রতিশ্রুতি দেন না। তিনি বলেন না যে সচেতন হয়ে গেলে আপনার জীবনে আর কোনো সমস্যা থাকবে না, বরং তিনি বলেন জীবনের ঢেউ থামবে না, কিন্তু আপনি ধীরে ধীরে সাঁতার শিখে ফেলবেন। দুঃখ থেকে পালানো নয়, দুঃখকে দেখা। আমরা সাধারণত কষ্ট পেলেই দুটি কাজ করি, হয় কষ্ট থেকে পালিয়ে যাই, অথবা কষ্টের সঙ্গে যুদ্ধ শুরু করি। কেউ ব্যস্ততার মধ্যে নিজেকে ডুবিয়ে রুবিয়ে রাখে, কেউ সারাদিন মোবাইল স্ক্রোল করে, কেউ রাগ দিয়ে কষ্টকে ঢেকে রাখে, কেউ আবার নীরবে নিজের ভেতরেই ভেঙে পড়ে। একার্ট টোলে বলেন, যে কষ্টকে আপনি সম্পূর্ণ সচেতনভাবে দেখতে পারেন, সেই কষ্ট ধীরে ধীরে তার শক্তি হারাতে শুরু করে। কারণ সচেতনতার আলোয় অচেতনতার অন্ধকার বেশিক্ষণ টিকে থাকতে পারে না। একটি আয়নার গল্প। একটি পুরনো গ্রামের কথা কল্পনা করুন। সেখানে একজন বৃদ্ধ আয়না তৈরি করতেন। একদিন এক যুবক তার কাছে এসে বলল, আমি নিজেকে দেখতে চাই না, আমি শুধু আমার দুঃখ দেখি। বৃদ্ধ একটি ধুলোমাখা আয়না তার হাতে দিলেন। আয়নায় কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না,
তারপর তিনি ধীরে ধীরে আয়নাটি পরিষ্কার করতে লাগলেন। একসময় যুবক নিজের মুখ স্পষ্ট দেখতে পেল। বৃদ্ধ বললেন, আমি তোমার মুখ বদলাইনি, আমি শুধু ধুলো সরিয়েছি। একার্ট টোলের শিক্ষা অনেকটা এমনই। তিনি আপনার জীবন বদলে দিতে আসেন না, তিনি শুধু সেই ধুলো সরাতে সাহায্য করেন যা বছরের পর বছর ধরে আপনার চেতনার ওপর জমে আছে। ভয়, অহং, অতীত, অনুশোচনা, ভবিষ্যতের উদ্বেগ। এই ধুলো সরতে শুরু করলে আপনি প্রথমবার নিজের প্রকৃত সত্তাকে দেখতে পারেন। সাফল্যের নতুন সংজ্ঞা। সমাজ আমাদের ছোটবেলা থেকে শেখায় সাফল্য মানে বড় বাড়ি, বড় গাড়ি, অনেক টাকা, উচ্চ পদ, সম্মান। এগুলোর কোনোটি খারাপ নয়, কিন্তু একার্ট টোলে একটি ভিন্ন প্রশ্ন করেন। যদি এই সব কিছু আপনার থাকে কিন্তু আপনার ভেতরে শান্তি না থাকে, তাহলে আপনি কি সত্যিই সফল? আবার যদি আপনার জীবন খুব সাধারণ হয় কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি গভীর কৃতজ্ঞতা অনুভব করতে পারেন, এক কাপ চায়ের স্বাদ উপভোগ করতে পারেন, প্রিয় মানুষের চোখের দিকে তাকিয়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলতে পারেন, তাহলে কি আপনি ব্যর্থ? সম্ভবত নয়, কারণ টোলের কাছে সাফল্যের সবচেয়ে বড় মাপকাঠি হল আপনি এই মুহূর্তে কতটা জীবন্ত। একটি শেষ কল্পনা ভাবুন, আপনার জীবনের শেষ দিন। আপনি একটি জানালার পাশে বসে আছেন, বাইরে সূর্য অস্ত যাচ্ছে, আপনি নিজের পুরো জীবনটির দিকে ফিরে তাকাচ্ছেন। সেই মুহূর্তে আপনার কি নিয়ে আফসোস হবে? হয়তো আপনি ভাববেন না আরও কিছু টাকা উপার্জন করা উচিত ছিল, বরং হয়তো ভাববেন আমি আরও বেশি সময় প্রিয়জনদের সঙ্গে কাটাতে পারতাম, আমি আরও বেশি সূর্যাস্ত দেখতে পারতাম, আমি আরও কম দুশ্চিন্তা করতে পারতাম, আমি সত্যিই বাঁচতে পারতাম। একার্ট টোলে যেন আমাদের আজই সেই উপলব্ধির সামনে দাঁড় করিয়ে দেন, যাতে জীবনের শেষ দিনে গিয়ে নয়, আজ থেকেই আমরা সচেতনভাবে বাঁচা শুরু করতে পারি। আজকের জন্য একটি ছোট প্রতিজ্ঞা। আজ থেকে প্রতিদিন মাত্র 5 মিনিট, হ্যাঁ মাত্র 5 মিনিট, কোনো মোবাইল নয়, কোনো গান নয়, কোনো কথা নয়, শুধু নিজের শ্বাস লক্ষ্য করুন, চারপাশের শব্দ শুনুন, শরীরকে অনুভব করুন। যখন কোনো চিন্তা আসবে তার সঙ্গে লড়াই করবেন না, শুধু মৃদু হেসে বলবেন, আমি তোমাকে দেখছি। এই ছোট্ট অভ্যাস হয়তো ধীরে ধীরে আপনার পুরো জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। সমাপ্তি বন্ধুরা, দ্য পাওয়ার অফ নাও শুধু একটি বই নয়, এটি এমন একটি আয়না যেখানে আমরা প্রথমবার নিজের প্রকৃত মুখটি দেখতে শুরু করি। এই বই আমাদের শেখায় না কিভাবে পৃথিবীকে বদলাতে হবে, এটি শেখায় কিভাবে নিজের ভেতরের অস্থিরতার সঙ্গে সচেতনভাবে বসে থাকতে হয়, কিভাবে বর্তমান মুহূর্তকে শত্রু নয় বন্ধু হিসেবে গ্রহণ করতে হয়, আর কিভাবে বুঝতে হয় জীবন কখনো গতকাল ছিল না, জীবন কখনো আগামীকালও হবে না, জীবন সব সময় এই শ্বাসে, এই হৃদস্পন্দনে, এই মুহূর্তে। যদি আজকের এই যাত্রা আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে গল্পের আয়না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর কমেন্টে লিখে জানান আপনার জীবনের কোনো চিন্তাটি আপনাকে সবচেয়ে বেশি বর্তমান মুহূর্ত থেকে দূরে নিয়ে যায়। হয়তো আপনার সেই উত্তর অন্য একজন মানুষের জীবনেও আলো জ্বালাতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা আবার ফিরে আসব পৃথিবীর আরেকটি অসাধারণ বইয়ের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন, আর মনে রাখুন আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়টি ঘড়ির কাঁটায় নয়, সেটি সবসময় এই মুহূর্তেই। ধন্যবাদ।